শাহজাহানপুরে পাইপের ভেতর শিশুর অস্তিত্ব নেই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযান বন্ধের ঘোষণা ফায়ার সার্ভিসের। কঠোর নিরাপত্তায় গাজীপুরে চলছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল, বিজিবি মোতায়েন। অনেকগুলো সূচকে দেশ এগিয়ে গেলেও দুর্নীতি ছড়িয়েছে সবখানে, মন্তব্য বিশিষ্টজনদের। বললেন, ব্যক্তির রদবদল করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এবং নানা আয়োজনে আরটিভির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, আরও চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিষ্ঠানের চেয়ারম্যানের। এবারে বিস্তারিত। শুক্রবার বিকেল 3:30টার দিকে শিশুটি খেলার সময় পাইপের ভেতর পড়ে যায় বলে খবর রটে। তারপর থেকে শিশুটিকে উদ্ধারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নানা প্রচেষ্টা চালায়। রাতে ভিড় করেন হাজার হাজার মানুষ। রুদ্ধশ্বাস সেই অভিযানের কথা জানাচ্ছেন খান আল আমিন। শিশু জিহাদকে পাইপের ভেতর জুস খেতে দেয়া হয়েছে, সে জুস খেয়েছে। তার আওয়াজ শোনা গেছে, তাকে রশি দিয়ে উদ্ধার করার চেষ্টা করা হলে কয়েকবার উঠতে গিয়েও ব্যর্থ হয়েছে। মাটি থেকে পাইপ দিয়ে 300 ফুট নিচে পড়ে যাওয়া জিহাদকে নিয়ে এমন নানা আলোচনা কিংবা গুঞ্জন রটেছে মধ্যরাত পর্যন্ত। তবে অবশেষে ভুল প্রমাণিত হয়েছে সবই। রোগ পেয়েছে এবং এখন যেহেতু আমরা পুল করতে পারতেছি না, তাকে একটু অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ সে অনেক টায়ার্ড হয়েছে, তাকে জীবিত রাখতে হবে। 14 ইঞ্চি ব্যাসের 300 ফুট পাইপের নিচ থেকে 4 ইঞ্চি ব্যাসের 300 ফুটের মতো পাইপ তুলে প্রথম দিকে জিহাদকে উদ্ধারের চেষ্টা করা হয়, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ। রাত 2টার পর থেকে ব্যবহার শুরু হয় উচ্চ প্রযুক্তির ক্যামেরা। উদ্দেশ্য উদ্ধার নয়, জিহাদের অস্তিত্ব নির্ধারণ। পাঠানো হয় 600 ফুট নিচ পর্যন্ত। একবার নয়, কয়েকবার কয়েকটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়, কিন্তু ফলাফল নেতিবাচক। তাই এক পর্যায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করলেন ভেতরে মানুষের কোনো অস্তিত্ব নেই। এখানে কিছু ডারবিজ আছে, কিছু ব্যাগ, কিছু দড়ি, এগুলো রয়েছে। আর একটা মজার জিনিস হলো এর নিচে মানে আমরা কীট পতঙ্গ দেখেছি, মানে এখানে অক্সিজেন আছে। কোন জীবিত মানুষ যদি ওখানে পড়েও যায়, তার তাৎক্ষণিক মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কাজে তারপরেও আমরা সবকিছু দেখছি, আমার মনে হলো যে এখানে কেউ নাই। আমরা নিশ্চিত যে এখানে কোনো মানুষ নেই। পাইপের ভেতর জিহাদের উপস্থিতির বিষয়ে শুরুর দিকে যে দিকগুলো আলোচনায় এসেছিল, সেগুলো শেষ বেলায় হয়ে গেল গুঞ্জন। ওখানে যারা ছিল, কারণ আমি উদ্ধার কর্মীরাও যারা অনেকে ছিল, শুধু আমরা নাই, তাদের হয়তো একটা ক্যামেরাতে এরকম একটা শোনা যাচ্ছিল এরকম কথাবার্তা বা এরকম একটা তাদের যে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে একটা দেখা যাচ্ছিল আর কি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে পাইপের ভেতর জিহাদের অস্তিত্ব থাকা না থাকার সমাধান হলো, কিন্তু প্রশ্ন থেকেই গেল, তাহলে জিহাদ কোথায়? জিহাদের মায়ের কাছে এর সমাধান মেলেনি। পাইপের ভেতরেই তার সন্তানের চিৎকার নিজ কানে শুনেছেন দাবি করে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছেন তিনি। আপনার বাচ্চার কি কান্না আপনি শুনছেন যখন বাবা বাবা কয়ে গেছি, তখন একটা রিকশা চালানিয়ে নামছে আর যায় কইছে বাবা বাবা, একটা শব্দ আসছে ওরা ভিতর। এলাকাবাসীও বলছে, জীবিত হোক কিংবা মৃত হোক, জিহাদকে চায় তারা। খান আল আমিন, আরটিভি, ঢাকা। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনির মাঠের পেছনে পরিত্যক্ত পানির পাইপের ভেতর শিশু জিহাদের অস্তিত্ব না পাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। 245 ফিট গভীরে ময়লার স্তরের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে স্থানীয়ভাবে কিছু প্রকৌশলী শিশুটির অস্তিত্ব খুঁজতে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বিকেলে শিশুটি খেলার সময় পাইপের ভেতর পড়ে যায় বলে খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে উদ্ধারে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান গতকাল থেকে চেষ্টা চালায় এবং সেখানে জিহাদের অস্তিত্ব নেই বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এদিকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে জিহাদের বাবাকে শাহজাহানপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। হাই রেজলিউশনের একটা ক্যামেরা, মনিটর, বড় মনিটর সহ লাইট সহ আমরা ভিতরে ঢুকে দিয়েছিলাম। ঢুকে দেওয়ার পর আমরা যেটা দেখতে পেয়েছি, 245 ফুট নিচে একটা ময়লা আবর্জনা একটা লেয়ার আছে এবং সেখানে ককশিট, তাল, ওই যে পিছনে গাছ আছে, ওই ধরনের ওই গাছের একটা তাল হবে হয়তোবা, তারপর কিছু ময়লা আবর্জনা, কাগজ, ইভেন একটা ভিজিটিং কার্ড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একদম স্বচ্ছভাবে সব দেখা গেছে। এখানে কোনো ভিকটিম আমরা পাইনি। আমাদের কাজটা আপাতত বন্ধ। আমি যেটা বলছি আপাতত বন্ধ, তবে অন্য যারা কাজ করছে সেই কাজের সাথে আমরা সহায়তা করছি। সেই দৃষ্টিকোণ
দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। সেখানকার এই মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সঙ্গে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। আরাফাত, আমরা জেনেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে, কিন্তু কিছু স্থানীয় প্রকৌশলী তাদের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। তো এ ব্যাপারে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? যে শিফাত, আপনি জানেন যে আসলে যে কথাটি যে ফায়ার সার্ভিস কর্মী বলছিলেন উনি হচ্ছে আব্দুল হালিম। উনি আমাদের সকাল 12:30টার দিকেই জানিয়েছেন যে ওনাদের কাজটি আনুষ্ঠানিকভাবে বন্ধ আছে, তবে উনি 245 ফিটের কথা বলেছেন। এখানে কিছু কন্ট্রাডিক্টরি তথ্য আছে, কেউ মিটারে এই হিসাবটা বলছেন, কেউ ফিটে বলছেন। তো উনি আমাদের 245 ফিটের কথা বলেছেন, সেখানে ওনারা আসলে কিছু দেখতে পাননি। এবং সর্বশেষ আরো যারা এখানে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যারা কাজ করছে, তারাও বিভিন্ন রকমের ক্যামেরা দিয়ে চেষ্টা করে দেখছেন। 12টার পরেও একটি ক্যামেরা নেমেছিল, কিন্তু ওইখানেও আমরা যে ককশিটের কথা বলছিলেন হালিম সাহেব, সেই ককশিট কি দেখতে পেয়েছি। এছাড়া আরো কিছু যদি আমি আপনাকে বলতে চাই যে গতকালকে যে মূল যে পাইপটি ছিল, যে পাইপের ভিতরে যে 2 ইঞ্চি পাইপ ছিল, আমার সামনে আপনি দেখতে পাবেন যে সাবমার্সিবল পাম্পটি ছিল, সেই সাবমার্সিবল এখানে উঠানো হয়েছিল। ধারণা করা হচ্ছিল যে সাবমার্সিবল পাম্পের সামনে একটি ফিল্টার থাকার কথা, অর্থাৎ ওইটা যখন উঠাবে ফিল্টারের সাথে এটা ওই যে কিছু থাকলে এটা উঠে আসবে। কিন্তু গতকালকে এই সাবমার্সিবল পাম্পটির মাথায় কোনো ফিল্টার পাওয়া যায়নি। এটা গতকালকে রাত্রেই এখান থেকে উঠানো হয়েছে। আর এই দিকে যে টিনের শেড ঘরটি আপনারা দেখছেন, সেই টিন শেড ঘরটি আসলে এখানে যে কনস্ট্রাকশন চলছিল, সেই কনস্ট্রাকশনের যে ইঞ্জিনিয়াররা এখানে থাকতেন, ওনারা ব্যক্তি উদ্যোগে কিছু ইঞ্জিনিয়ার এসে মূলত লোহাকে ইম্প্রোভাইজ করে, লোহাকে বিভিন্ন রকম শেপ দিয়ে ওনারা একটা খাঁচার মতো করে নামাতে চাচ্ছিলেন। যে হালিম সাহেব যেটা আমাদের আবারও জানিয়েছিলেন যে ওনারাও একটি 20 কেজি ওজনের লোহা বা আরো বেশি ওজনের লোহা দিয়ে চেষ্টা করে দেখেছেন যে 245 ফিটের যেখানে ময়লা আটকে আছে সেই জায়গাটাতে যাওয়ার জন্য, কিন্তু ওনারা ওই জায়গাটাতে যেতে পারেননি। আর কিছু গতকালকের যে কিছু তথ্য আমরা ক্রস চেক করার চেষ্টা করেছি, কিন্তু আমরা এটার কোনো সদুত্তর পাইনি। যেমন গতকালকে বলা হচ্ছিল যে শিশুটি জুস খেয়েছে, কিন্তু আজকের ফুটেজে আমরা জুসের কোনো ফুটেজ দেখতে পাইনি, অর্থাৎ ওইখানে জুস গিয়েছে এরকম কোনো ছবি আমরা দেখতে পাইনি। আবার হচ্ছে যে বস্তা বা প্লাস্টিক ফেলার কথা ছিল, সেটাও আমরা দেখতে পাইনি। এরকম কিছু কন্ট্রাডিক্টরি তথ্য ছিল। যে গতকালকে আবারও বলা হচ্ছিল যে প্রায় 400 ফিট ভিতরে যাওয়া হয়েছিল, কিন্তু আজকে আবার বলা হচ্ছে 245 ফিট ভিতরে যাওয়া হয়েছিল। গতকালকে বলা হচ্ছিল যে এটি 600 ফিটের যেই পাইপ সেটা বলা হচ্ছিল, কিন্তু আজকে আবার 600 ফিট যাওয়ার সুযোগ হচ্ছে না। আবার এটি যেহেতু পরিত্যক্ত একটি কূপ, এই কূপের ডিজাইন বা এই কূপ কোথায় হয়েছে বা এটার মূল ডিজাইনটা পাওয়া যায় না, কারণ রেলওয়ের যে মূল সদর দপ্তর এখানকে কন্ট্রোল হয় চট্টগ্রাম থেকে। তো এইখানে সব যদি ডিজাইন কোনো থেকেও থাকে, সব চট্টগ্রামে আছে, এখানে কেউ বলতে পারে না এটা আসলে 600 ফুট না 500 ফুট, এটা কেউ বলতে পারছে না। আরো গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে এইসব কন্ট্রাডিক্টরি অবস্থার মধ্যেই যে ছেলে হারানো গিয়েছে, সেই ছেলের বাবাকে শাহজাহানপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য বা ওসি আমাদের বলেছে নিরাপত্তার জন্য শাহজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে আসলে বিক্ষিপ্ত অবস্থার ভিতরে আছে, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা আসেনি বা মরদেহ পাওয়া গিয়েছে বা নিখোঁজ সন্তানের খোঁজ পাওয়া গিয়েছে, এরকম কোনো তথ্য আমরা এখনো জানতে পারিনি। সিফাত। জি, ধন্যবাদ। এতক্ষণ শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠ থেকে জানাচ্ছিলেন আরাফাতুর রহমান। গাজীপুরের সভা সমাবেশের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে 144 ধারা জারির প্রতিবাদে বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল চলছে। একই সঙ্গে এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। গেল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় তারা সড়কে চলাচলকারী যানবাহনে ইট পাটকেল নিক্ষেপ করে। হরতালে যাত্রীবাহী বাস কম থাকায় কর্মস্থলগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। এদিকে ভাওয়াল কলেজ মাঠ এখনো পুলিশ পাহারায় রয়েছে। গতকাল বিজিবি মোতায়েন করা হলেও সকালে তাদের রাজপথে দেখা যায়নি। গাজীপুর জেলা প্রশাসন শুক্রবার বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
শুধুমাত্র দল বা ব্যক্তির রদবদল করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য দরকার দেশে সিভিল সংগঠনের বিকাশ ঘটানো। এমন মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান কোন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হবে তা গণভোটের মাধ্যমে জনমত যাচাই করার পরামর্শ দেন। অন্যদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা বললেন, অর্থনৈতিক অনেকগুলো সূচকে দেশ এগিয়ে গেলেও দুর্নীতি ছড়িয়েছে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন নাইমা মৌ। সুশাসনের জন্য নাগরিক সুজনের পঞ্চম জাতীয় এই সম্মেলনে বক্তারা বলেন, প্রাকৃতিক বৈরী আবহাওয়ার পাশাপাশি দেশে এখন রাজনৈতিক বৈরিতাও চলছে ভয়াবহভাবে। তারা বলেন, কেবল নির্বাচনী গণতন্ত্রের পথে নয়, হাঁটতে হবে টেকসই গণতন্ত্রের পথেই। ডেভেলপমেন্টের যে পুরনো ডিসকোর্স, ওল্ড প্যারাডাইমের মধ্যে আমরা আটকে পড়ে আছি। এ সময় সাবেক সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা বলেন, 2014 জাতীয় নির্বাচন ছিল একতরফা। নির্বাচনের পর এই নির্বাচন কমিশনের কার্যক্ষমতা, দক্ষতা অথবা নির্বাচনের সময় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কোনো আলোচনা হয়নি। এখানে গণতন্ত্র বলতে ওই বোঝানো হয় নির্বাচনী গণতন্ত্র, যে নির্বাচন করলাম, নির্বাচন করে ইলেকশন হয়ে গেল, একদল ক্ষমতায় অধিষ্ঠিত হলো আর একদল হলো না, ওটাই গণতন্ত্র। তা কিন্তু নয়। এটাও আমাদের দুর্ভাগ্য যে দলই ক্ষমতায় থাকুক সেই দলের সাথে আরেক দল কোনো সহযোগিতা করে না। ক্রমান্বয়ে তারা এই পার্লামেন্টের অধিবেশন বয়কট করতে থাকে, যার ফলে সংসদ কার্যকরী হয় না। টিআইবির গবেষণা সূচকে দেশে দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, বাস্তব পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ বলে উল্লেখ করেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। যে বাংলাদেশে প্রতিটি কাজে দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। আপনার একটা বার্থ সার্টিফিকেট, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট, আর মাঝখানে তো বহু কাজ আছে নাগরিকদের লাগে, প্রত্যেকটা পয়সা দিয়ে আপনাকে করতে হয়। মানে মাইক্রো লেভেলের দুর্নীতি এরকম ভাবে আমাদের গ্রাস করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খান বলেন, গণতন্ত্রের যেসব গুণাবলী থাকা দরকার তা নেই বর্তমান বাংলাদেশে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কি প্রয়োজন আছে কি নাই, এটা রাজনৈতিক দলের বিষয় না, এটা তো ভোটারদের বিষয়। ভোটারদের হাতে যদি দিয়ে দেওয়া হতো, ভোটাররা যদি বলে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, আমরা সেটা মেনে নেব। ভোটাররা যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার চাই না, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু এই ধরনের ক্ষমতাগুলো সমস্ত রাজনৈতিক দলগুলি কুক্ষিগত রয়েছে। সুশাসনের জন্য সবসময় আন্দোলন চালিয়ে যেতে সুজনের প্রতি আহ্বানও জানান সাবেক এই উপদেষ্টা। বাংলাদেশে অবশ্যই গণতান্ত্রিক শাসন। নাইমা মৌ, RTV, ঢাকা।